দর্শক স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ ৭১ টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হবেন, এখনও হননি, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার এবং জাতীয় নাগরিক কমিটি, যেটি নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে ঘোষণা এই মাসেই, সেই জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং আরও উপস্থিত থাকবেন আমাদের ৭১ টেলিভিশনের এই স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন। দর্শক, আমাদের যে তিনজন অতিথি, বিশেষ করে বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, তারা প্রত্যেকেই আপনারা জানেন যে রাজধানীতে গেল কয়েকদিন ধরে নানা দাবিতে, নানা জায়গায়, নানান মোড়ে বিভিন্ন ধরনের অবরোধ, এমনকি গাড়ি ঘোড়া বন্ধ করে কর্মসূচি পালন করছে বিভিন্ন, একদিকে ছাত্ররা, অন্যদিকে শ্রমিকরা, অনেক দাবিতেই অনেকেই করছে। সে কারণেই সড়কে, বিশেষ করে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজটে অনেক সময় ধরে আটকে আছে মানুষ। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ অনুরোধ জানানো হয়েছে যে কোনো শিক্ষার্থী বা কোনো শ্রেণী পেশার মানুষ মূল সড়ক বন্ধ করে যেন তাদের দাবি দাবা আদায়ের যে কর্মসূচি তা যেন পালন না করে, এবং সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি দাবিকে ইতিবাচকভাবে তারা সমাধানের জন্য, যৌক্তিক সমাধানের জন্য তারা চেষ্টা করছেন। যেসব কমিটি কাজ করছে সেসব কমিটিগুলোকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা কথা বলবো ৭১ টেলিভিশনের বিশেষ করে আজকের যে আয়োজন, সেই আয়োজনে চলমান পরিস্থিতির বাইরেও সংস্কার এবং নির্বাচন ইস্যুতে। দর্শক, আলোচনায় ফিরছি আমাদের সম্মানিত তিন অতিথিকে নিয়ে একটা বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। বিরতির আগে যেমনটি আমরা বলছিলাম যে আমাদের সাথে, অর্থাৎ ৭১ টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হতে আমাদের যারা আজকের অতিথি, বিশেষ করে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, তিনি যানজটের কারণে, ট্রাফিকের কারণে তিনি আরও খানিকটা সময়ের পরে আমাদের সাথে যুক্ত হবেন স্টুডিওতে। একই সাথে জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের অন্যতম সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, তিনিও যুক্ত হবেন। তবে এরই মধ্যে যুক্ত হয়েছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন। একই সাথে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, গণমাধ্যমে, টেলিভিশন, এমনকি জাতীয় দৈনিকেও সাংবাদিকতা করেছেন। গত ১৫ বছর বা ১৫.৫ বছর, বিশেষ করে 111-এর পর থেকে আমরা যদি সাংবাদিকতার জায়গাটাই দেখি, তাহলে আপনার দৃষ্টিতে সেই 15.৫ বছরের মুক্ত সাংবাদিকতার আপনি কতটুকু ছিল, আপনি কতটুকু পেয়েছেন, সেটা সাংবাদিকতা করার ক্ষেত্রে আপনি তো একই সাথে সাংবাদিকদের নেতৃত্বও দিয়েছেন সাংবাদিক সংগঠনগুলোর, কেমন পরিস্থিতির মধ্যে ছিলেন? ধন্যবাদ শফিক, আমাকে ইনভাইট করার জন্য। বাতাসে আসছি তো, যার ফলে গলাটা একটু ধরে গেছে। সো যাই হোক, আমি বলছি, চেষ্টা করছি। আপনি গত 15 বছরের সাংবাদিকতার হাল হকিকত জানতে চেয়েছেন। আসলে হাল হকিকতটা কেমন সেটা আমরা অলরেডি সবাই জানি। সেটা যদি নাই হতো তাহলে এই 5ই আগস্টের পরিস্থিতিও হতো না, আর এর পরবর্তী যে পরিস্থিতি হলো, বিভিন্ন গণমাধ্যমে যে সংস্কার কমিশনও গঠন করতে হতো না। তো সব কিছু মিলিয়ে 15 বছরের যে সাংবাদিকতা, এটাকে অনেকে অনেক নামে ডাকেন। তবে চাটা সাংবাদিকতা নামে একটা কথা বের হয়েছে এর মধ্যে। বিষয়টা হচ্ছে, আপনি সব কিছুতেই জি হুজুর। আমি মনে করি যে রাষ্ট্রের যেই গণমাধ্যম, যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তো স্তম্ভ কখন, সেই জন্য স্তম্ভ হিসেবে আপনার মেরুদণ্ড সোজা রাখতে হবে। আপনাকে সব কিছুতে হাতে হা মিলালে তো হবে না। আপনাকে গণমানুষের কথা বলতে হবে। দেশের যে বিভিন্ন অর্থনৈতিক অবস্থা বলেন, তারপরে সামাজিক অবস্থা, সব কিছুই আপনাকে উল্লেখ করতে হবে। আপনি শুধু সব কিছুতে, রাষ্ট্রপ্রধানের সব কিছুতে আপনি হাতে হা মিলালে তো আপনি গণমাধ্যম হিসেবে আপনার যে দায়িত্ববোধ, সেই জায়গাটি থেকে আপনি সরে আসলেন। আর
সাংবাদিকদের নেতৃত্ব আপনি দিয়েছেন ঢাকা রিপোর্টার্স সবচেয়ে মানে মাঠে কাজ করা সাংবাদিকদের আপনি নেতৃত্ব দিয়েছেন। একই রকমভাবে সাংবাদিক ইউনিয়নগুলোর সাথে আপনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ সময় সাংবাদিকদের অধিকার আদায় থেকে শুরু করে গণমাধ্যমের স্বাধীনতার জন্য, বিশেষ করে আপনার নিজের কর্মরত টেলিভিশন চ্যানেল 1 বন্ধ হয়ে গেছে এবং একই রকমভাবে আপনি যখন দিগন্ত টেলিভিশনে কর্মরত থাকা অবস্থায় এক নোটিশে অথবা বিনা নোটিশে বন্ধ করে দেয়া হয়েছে, তারপরের পরিস্থিতি আপনি কিভাবে মোকাবেলা করেছেন এই 15 বছর? এ তো ইতিহাস। আপনি জানেন না যে রাতে আপনার জন্য কি অপেক্ষা করছে। এই কথাগুলো তো আসলে এগুলো কখনো কেউ ওইভাবে শুনতেও চায়নি, আর বলারও সুযোগ হয়নি। তো সংক্ষেপে যদি বলি, সেটি আপনি জানেন যে হেফাজতের শাপলা চত্বরের যে সমাবেশ, সেই সমাবেশের দিন আমরা সবাই যথারীতি নিউজ নিয়ে ব্যস্ত। আপনি জানেন যে দিগন্ত টেলিভিশন তখন ছিল আলরাজি কমপ্লেক্সে, তো তার সামনে হচ্ছে বিজয়নগর সড়কটি, আশেপাশে পল্টন, নয়া পল্টন, সামনে হচ্ছে আপনার এদিকে শাপলা চত্বর, সব মিলিয়ে এই রাস্তাটা ছিল যথেষ্ট সংঘাতমুখর একটা রাস্তা। তো আনফর্চুনেটলি আমার মাও কিন্তু সেদিন আইসিইউতে, সে সময়টা তিনি ইসলামী ব্যাংক হাসপাতালের কাকরাইলে আইসিইউতে শুয়েছিলেন। তো সারাদিন সংবাদ কভার করেছি আমরা। তো দুপুর থেকে আমার মনের মধ্যে একটু কেমন যেন খটকা লাগছিল। বিভিন্ন জায়গায়, বিশেষ করে সচিবালয়ে তৎকালীন মন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু সাহেব, তারা বিভিন্ন বিষয়, তারা বিশেষ করে দিগন্ত টেলিভিশনকে তারা ফলো করছেন। তো এই সংবাদটি, এগুলো আমাদের কানে কানে আসছিল। আর টুকটাক দু একটা জায়গায় দিগন্তের দু একজন সাংবাদিক তারা দু একটি শব্দ যে অতিরঞ্জিত বলেনি সেটাও আমি বলবো না, তারা অবশ্যই বলেছে। তো তার প্রেক্ষিতে যেটি হয়েছে, রাত 7:30 8টার দিকে যখন আমরা লাইভে ছিলাম, তখন সেখানে আমাদের ওই আপনার জেনারেটর খুলে নিয়ে যায়, কানেকশন ডিসকানেক্ট করে দেয়। পরে আমরা আবার অন্য আরেকটি চ্যানেল তাদেরটা দিয়ে আমরা লাইভ করি। এরপরে যেটি হলো, রাতে নিউজ গেল 4টা পর্যন্ত, সেদিন আমাদের লাইভ টেলিকাস্ট হয়। এরপরে আমরা যেটা করেছি, আমরা 4টায় প্রেজেন্টার নিউজ শুরু করলো, আমরা ইন দ্য মিন টাইম একটু পিঠ গা এলিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু সারাদিনের কর্মব্যস্ততা ছিল, সারাদিনের টায়ার্ড। তো ইন দ্য মিন টাইম হঠাৎ করে আমার এক সহকর্মী, আমাদের নিউজ এডিটর, উনি আমার রুমের দরজা নক করে বললেন যে আসছে। আমি তাড়াতাড়ি উঠে বললাম যে কে আসছে? না, ওরা আসছে, আইন শৃঙ্খলা বাহিনী, এক গ্রুপ ছাদে, এক গ্রুপ নিচে। ছাদে মানে যেখানে, ছাদে একদম যেখানে আপনার আমাদের ইয়ে থাকে, আর্থ স্টেশন যেখানে থাকে, ছাদে একটা গ্রুপ নিচে, আর একটা গ্রুপ গেটে আসছে। তো তখন আসার পরে দেখি কি করে। পরে কর্নেল সাজ্জাদ ছিলেন, উনি সম্প্রতি রিটায়ারমেন্টে গেছেন মেজর জেনারেল হয়ে, উনি বিটিআরসি তখন ডিরেক্টর ছিলেন। উনি আসছেন, মোল্লা নজরুল ডিবির দায়িত্বে তখন ছিলেন মতিঝিল জোনে। মোল্লা নজরুল সহ বেশ কয়েকজন সদস্য তারা এসবির তারা আসছেন। আসার পরে তো আমাদের 3 শিফটের লোকজন কিন্তু কেউ ওই দিন বের হতে পারেনি, যার ফলে ঢোকার সাথে সাথে অনেক লোক দেখে। তো তারা বললো কি ব্যাপার, এই সময় এত লোক কেন? ভোর 4টে, তখন 3 শিফট না, তার আগের দিন যে সারাদিন 3টা শিফটের লোকজন যেতে পারেনি কেউ, সবাই একসাথেই। তো কেউ হয়তো সোফার মধ্যে করলো কিভাবে, সেইটাই সেখানে আসছি। তো যখন এই অবস্থায় আসার পরে ওই কর্নেল সাজ্জাদ সাহেব ঢুকলেন। ঢোকার পরে ওনার পরিচয় দিয়ে আমাকে যেটা বললেন যে আমি প্রধান বার্তা সম্পাদক দিগন্ত টেলিভিশন, তখন আমাকে বললেন আপনি, আমি আমাদের উচ্চ পর্যায়ের নির্দেশ আছে। কোনো লিখিত দিয়েছিল? আমি বললাম যে আপনার কি নির্দেশ আছে আমাদেরকে বলেন, আমি তো আপনাকে মৌখিক নির্দেশে এটা করতে দিতে পারি না, যেহেতু আমি এখন এই মুহূর্তে দায়িত্বে আছি। তখন বললো যে দেখেন, বুঝতেই পারতেছেন, তখন মোল্লা নজরুল সাহেব একটা কথা বলে ফেলছেন যে আমরা সারাদিন অনেক খাটাখাটনি করছি, মেজাজ টেজাজ খারাপ আছে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন, হয়তো ভয়টা দেখানোর জন্য। এনিওয়ে
তো আমরা আর ওনার কথা আমলে না নিয়ে আমি ওনাকে বললাম যে আমি তো আপনাকে এভাবে বন্ধ করে দেওয়ার সুযোগ দিতে পারি না, আপনি আমাকে লিখে দিতে হবে। তো বললো ঠিক আছে দিতে পারি। পরে আমার রুমে এসে সাদা কাগজে লিখলেন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে, মৌখিক নির্দেশে এই করা হলো। এই তারপরে আমাকে তারা একটা মডুলেটর বলে, যেটা আপ করার জন্য ডাউন লিঙ্ক মডুলেটরগুলো তারা খুলে নিয়ে গেছেন। এই ছিল মানে সেদিনের চাকরির বর্ণনা। বিষয়টা তার পরবর্তী ঘটনার প্রভাব আমরা জানি, কারণ আমরা বিভিন্ন সময় আপনারা দিগন্ত টেলিভিশন খুলে দেওয়ার দাবি, বিভিন্ন আন্দোলন, এরকম ভাবে চ্যানেল ওয়ান খুলে দেওয়ার দাবিতে একই দিন বন্ধ করে দেওয়া হয়েছিল ইসলামিক টিভি, যেটি একেবারে আমাদের ঠিক আগে ইসলামিক টিভিটা বন্ধ করে। এবং তারা পরিস্থিতিতে আপনি জানেন যে ইসলামিক টেলিভিশনের যারা কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে আমাদের সহকর্মী সাংবাদিকরা যারা আমরা মাঠে একসাথে কাজ করেছি, অনেককে আমরা দেখেছি যে একেবারেই বেকার অবস্থায়, কারণ পরের মাসের বাসা ভাড়া দেওয়ার মতো পরিস্থিতি তাদের ছিল না। এরকম পরিস্থিতির মধ্যে মানবিক আমাদের বন্ধ হওয়ার পরে আমাদের ধরেন পরবর্তী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের 4 জন স্টাফ মারা গেছেন। তারা এই যে শক হঠাৎ করে, এবং অনেকে আপনার এই বিকাশ নগদের পর্যন্ত তারা দোকান দিয়েছিল, একজনকে আমি চিনি। তো তারা এই যে অনেকে এই শকটা তারা নিতে পারে নাই, মানে মানসিকভাবে ভেঙে পড়ে গেছে তারা। তো এরপরে যেটা হলো, এই নয়ন নামে একজন ক্যামেরাম্যান, আপনি হয়তো দেখলে তাকে চিনবেন, সে মারা গেছে মানে হার্ট অ্যাটাক করে। তারপর একজন ক্যামেরাম্যান ছিলেন, উনি মারা গেছেন। একজন প্রতিনিধি, উনি মারা গেছেন, পাবনার আব্দুল মজিদ ভাই। এরকম আর কি, অনেকে সবার তো আর একরকম না, অনেকের অনেক রকম ব্যথা বেদনা তাদের। আর নেতৃত্ব দেওয়ার, যখন আপনি অধিকার আদায় এবং সাংবাদিকদের প্রতিষ্ঠান, বিশেষ করে আমরা বলতে পারি যে চ্যানেল ওয়ান, দৈনিক আমার দেশ, এমনকি ইসলামিক টিভি বন্ধ করার পর যে খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করেছেন, আবার কয়েক মাস বিরতি দিয়েও আপনার কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি থেকে ঠিক সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছিলেন সে সময়, যদি সংক্ষেপে বলেন? দিগন্ত টেলিভিশন বন্ধ হওয়ার পর আমরা তখন সরকারের বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন সরকার প্রধান বরাবর আমরা আপিল করেছিলাম খুলে দেওয়ার জন্য। তো কোনো দিক থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। তারপর এখন এই টেলিভিশনগুলো কি আসবে? চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন বা চ্যানেল ওয়ান তো খুব দ্রুত আসবে, যেটা আমার তাদের প্রস্তুতি দেখছি। তারা দিগন্ত টিভি হয়তো কার্যক্রম শুরু করবে খুব শীঘ্রই। তাদের যে বিভিন্ন মিটিং সিটিং, যে প্রাইমারি যে কাজগুলো, বিশেষ করে আর এই মধ্যে আমরা দেখছি যে দৈনিক আমার দেশ, হ্যাঁ অলরেডি তারা চলে আসছে। যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে গেছে, অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা বড় ফিনান্সের বিষয় ইনভলভ, সেই জন্য একটু সময় লাগছে আর কি। আসবো আপনার কাছে আলোচনায়। আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতিক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ট্রাফিক কারণে আপনি দেরি হয়েছে আপনার। যেহেতু আপনি আন্তর্জাতিক সেলের সদস্য, জাতীয় নাগরিক কমিটি এখনও রাজনৈতিক দল হয়ে ওঠেনি, এই মাসেই ঘোষণা। জাতীয় নাগরিক কমিটিকে ঘিরে নানা ধরনের আলোচনা নানান মাধ্যমেই আছে, কিন্তু বাংলাদেশের বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে ধরনের প্রোপাগান্ডা, আমরা বলবো যে অপতথ্য ছড়ানোর বিশেষ অনেকগুলো ঘটনার প্রভাব আমরা জানি। জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের সদস্য হিসেবে আপনি এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বিশেষ করে একটি দেশই আমরা বলবো যে ভারতের গণমাধ্যমের, এসবের মোকাবেলা করার জন্য আপনাদের কোনো প্রস্তুতি আছে? কারণ দিন শেষে দেশ, এই অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আত্মত্যাগ, তা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে একটা বিষয় তুলে ধরেছেন, যেটা আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পর থেকেই ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়া এবং এটাকে একটি জঙ্গিবাদের উত্থান শীর্ষক ফ্রেমিং করার প্রচেষ্টায় বিভিন্নভাবে মগ্ন আছে। এবং আমরা দেখেছি ছাত্র উপদেষ্টাদেরও অনেককেই তারা সেম ব্লেম দিচ্ছিল
তবে একটা বিষয়ে আশার উদ্বেগ সৃষ্টি করে, আপনারা দেখেন ইন্ডিয়ান মিডিয়ায় কিন্তু বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে, কিন্তু একটা সময় আপনারা যদি ভারতের সেনাপ্রধান কিংবা সেখানকার যেই আপনার পররাষ্ট্র সেক্রেটারি কিংবা বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সবার বক্তব্য এটি স্পষ্ট যে ইন্ডিয়া মানে তাদের যেই পলিসি আছে যে প্রপাগান্ডার মাধ্যমে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে এখানে একটি অপশক্তির উত্থান হয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে করে সেভাবে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা কিংবা বাংলাদেশে তাদের যে স্টেক আছে বা তাদের যে নিয়ন্ত্রণ আছে, হ্যাজিমনি, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, সেটা যে সম্ভব হবে না সেটা কিন্তু ওরা বুঝে গিয়েছে। এবং এটার পিছনে একটা বড় কারণ ছিল যে বাংলাদেশের আপামর যে মানুষ বিশেষ করে যারা এখানে ধর্মীয় এবং পাহাড়ের যারা আছে সংখ্যালঘু বলে আমরা যাদেরকে বলি, তো তাদের কিন্তু এখানে একটা জাতীয় ঐক্যের প্রশ্ন একটা অবস্থান ছিল। আমরা দেখেছি যখন যে প্রপাগান্ডাগুলো ইন্ডিয়ান মিডিয়াতে হচ্ছিল, আমাদের এপাশ থেকেও কিন্তু বেশ ভালোভাবেই এগুলোর জবাব দেওয়া হচ্ছিল এবং হয়তোবা আরো ভালোভাবে দেওয়া যেত, কিন্তু আমরা একটা বিষয় হয়তোবা আরো ভালোভাবে দেওয়া যেত, কিন্তু এখানে একটা বিষয় আমরা বলি যে আপনি তথ্যের সাথে তথ্যের আপনার হতে পারে, যে তর্ক হতে পারে, যুক্তির সাথে যুক্তির তর্ক হতে পারে, কিন্তু ভারতীয় মিডিয়া যেভাবে খোল্লা নগ্নভাবে মিথ্যাচার করেছে, সেই মিথ্যাচারের জবাবে আসলে সত্যাচার দিয়ে আসলে কখনোই আপনি আপনার সেখানে এই যে স্টেক কিংবা রিলেশনকে ভালো করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা বলব বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, বাংলাদেশ নীরবে কাজ করে গিয়েছে, এখনো কাজ করে যাচ্ছে এবং সময় প্রমাণ করছে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানটি যথার্থ ছিল এবং ভবিষ্যতে প্রমাণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের মধ্যে যেই জাতীয় ঐক্যমত্যের যে চেতনা আছে এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যে ঐক্যটা আছে, সেই ঐক্য আশা করি বাংলাদেশের মানুষকে সংহত করে এবং ভারতের মিথ্যাচারের জবাব দিতে সক্ষম হবে। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনি ট্রাফিকের কারণে আপনার আসতে খানিকটা সময় দেরি হয়েছে। দর্শকদের আমরা আগেই জানিয়েছিলাম যে আপনি ট্রাফিক জ্যামের কারণে খানিকটা দেরি হতে পারে। তারপরেও আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আমরা জানি যে আপনি খুবই ব্যস্ত মানুষ, কারণ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মানে তার সমস্ত কাজ করতে হয় এবং একই রকমভাবে এই সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো আবার গণমাধ্যমকে অবহিত করতে হয়। আমি আপনার কাছে শুরুতেই যদি এই প্রশ্ন করি, যেটি আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে ভারতীয় গণমাধ্যমে যে অপতথ্য বা অপপ্রচার, যেটি আমাদের দেশের গণমাধ্যমে সত্য প্রচার বা রিউমার স্ক্যানারে আমরা যেসব তথ্য পাই, তা অনেকটা পরে কিন্তু সেটি ফেক নিউজ হিসেবে আমরা প্রচার করতে পারি। সরকারের দিক থেকে আপনারা এটি যথাযথভাবে করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে ভারতীয় গণমাধ্যমে প্রথম দিকে যে অপতথ্যগুলো এসেছিল, তখন আমাদের একটা ধারণা হয়েছিল যে এগুলো হয়তো কমিউনিকেশন কোনো গ্যাপের কারণে, তাদের এখানে সাংবাদিকতার প্রতিনিধি না থাকার কারণে কিংবা তারা নিজেরা সরেজমিনে না আসার কারণে এই অপতথ্যগুলো ছড়াচ্ছে কিংবা কিছু গোষ্ঠী তাদেরকে ভুল তথ্য সাপ্লাই দিচ্ছে। কিন্তু সময় যত গড়িয়েছে তখন আসলে দেখা গেছে যে এগুলো আসলে সেরকম না, এটা কোনো কমিউনিকেশন গ্যাপও না, বা তাদের এখানে না আসার ফলে যে তাদের যে তথ্য প্রবাহের ঘাটতি, বিষয়টা তাও না। এখন পুরো বিষয়টা দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃত এবং খুবই পরিকল্পিত। এখন কেউ যদি ডিসিশন নিয়ে আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, তাহলে এটাকে ফাইট করা খুব কঠিন, কারণ আপনি যতই ফাইট করেন তারা মিথ্যা তথ্য দিতেই থাকবে। প্রপাগান্ডাকে বা মিস ইনফরমেশনকে ফাইট করার বেস্ট টুল হচ্ছে ইনফরমেশনটা প্রোভাইড করা। কেউ যদি মিথ্যা তথ্য দেয় বা ভুল তথ্য দেয়, তাকে সঠিক তথ্যটা দেওয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা সঠিক তথ্যের কোনো ধার যাচ্ছে না, তাদেরকে সঠিক তথ্য দিলেও তারা সেটা নিচ্ছে না। এমনকি সাংবাদিকতার যে ন্যূনতম যে মানদণ্ড, আপনি যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তার সাথে কথা বলার যে একেবারে খুবই বেসিক একটা জিনিস সাংবাদিকতা, সেটাও তারা মানছে না এবং সূত্রবিহীন খবর প্রকাশ করছে, আসলে মন গড়া এবং পরিকল্পিত। উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্য প্রথমত হচ্ছে যে বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট হিসেবে তারা দেখানোর চেষ্টা করছে। বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, মানুষের এই বিপ্লবটাকে ব্যর্থ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাদের যে বসংবদ যে কিছু লোকগুলো আছে, যাদেরকে দীর্ঘদিন তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন করেছে এবং এখনও লালন করছে, আগে বাংলাদেশের ভিতরে রেখে লালন করতো, এখন তাদের নিজের দেশে বসেই লালন করছে। এই যে তাদেরকে আশ্বস্ত করা বা তাদেরকে আবার পুনর্বাসিত করার একটা চেষ্টা, এবং নতুন যারা দালাল তৈরি হচ্ছে তাদেরকেও কিন্তু আশ্বস্ত করার একটা ব্যাপার আছে। কারণ নতুন দালাল যদি দেখে যে তার পাশে বা পুরনো দালাল
দালালদের পাশে আসলে তারা নেই, তখন তো আসলে নতুন দালাল ঠিক ভরসা পাবে না যে নতুন করে দালালি শুরু করার জন্য, ইত্যাদি নানাবিধ আসলে উদ্দেশ্য নিয়ে তারা পরিকল্পিতভাবে এই অপপ্রচারগুলো করছে। তো এইরকম যখন হয়, কেউ যখন ডিসিশন নেয় যে হ্যাঁ সে মিথ্যা তথ্যই দেবে, তখন তাহলে তাকে সত্য দিয়েও আসলে ফাইট করা যায় না, বা বাংলাদেশ সরকার চাইলেও তাকে এভাবে বিচারের মুখোমুখি করা সম্ভব না, যেটা হয়তো বা ভারত সরকার চাইলে সম্ভব, কিন্তু ভারত সরকারের এক্ষেত্রে আন্তরিকতা কতটুকু সেটা আপনি বিচার করে দেখেন। এই যে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের অনেকগুলো, আমরা বলবো যে আমরা নিজেরা এখানে সাংবাদিকতা করছি, আপনার সাবেক সহকর্মী, আমার সাবেক, আমরা যারা মাঠে কাজ করেছি, জিয়াউল কবির সুমন এখানে উপস্থিত আছেন, আমরা খবর মানে অনেক তথ্য জানি না, কিন্তু ভারতের গণমাধ্যমে যখন সেটি আসে তখন বিশেষ করে কয়েকটি গণমাধ্যম আছে যেটা আমরা আগে অনেকটা বিশ্বাস করতাম, তারা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ওইসব গণমাধ্যম কিন্তু বিশ্বাসযোগ্যতাও হারালো এই ঘটনার 5 আগস্টের পরে বিভিন্ন ঘটনা প্রবাহে। আসবো এসব আলোচনায়। আপনারা দর্শক, বিরতির পর আমরা ফিরছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আর দিছো 2.2 দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিব না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। এক্সপেরিয়েন্স করো এখন পর্যন্ত সবথেকে চিজি পিৎজা। পিৎজার মাঝখানে ভলকানো, তাতে চিজি ভেলভেটি লাভা, চিজ আর চিজ ডিপ করো প্লিজ। ডমিনোস চিজ ভার্স পিৎজা। এমন জয় শুধু ডমিনোসেই হয়। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, ডিলের সাথে চিল করো। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। Wonder, wonder layer cake. Bite wonder, wonder layer cake. Wonder layer cake. Bite wonder. আমরা পাওয়ার জেনারেশন। বিবিজয় শক্তি চুমুকে অ্যাকশন। Power চুমুকে অ্যাকশন। সার্ফ এক্সেল 150? না। 1 2 0 120। সারা মাসের কঠিন দাগ দূর হবে মাত্র 120 টাকায়। এক্সপেরিয়েন্স করো এখন পর্যন্ত সবথেকে চিজি পিৎজা। পিৎজার মাঝখানে ভলকানো, তাতে চিজি ভেলভেটি লাভা, চিজ আর চিজ ডিপ করো প্লিজ। ডমিনোস চিজ ভার্স পিৎজা। এমন জয় শুধু ডমিনোসেই হয়। ব্যবসা হোক ছোট বড়, বিশ্বাসেই চাবি কাঠি। আরএফএল ডিজিটাল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। আরএফএল ডিজিটাল আরএফএল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। আজ স্পেশাল কি যেন রাঁধবে বলেছিলে? স্পেশাল আবদার তো থাকবেই, কিন্তু স্বাদের সাথে স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হয় আমাকে। তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক। কারণ এর ম্যাজিক্যাল স্বাদের সাথে আছে আয়রন, ভিটামিন এ ও আয়োডিনের পুষ্টি। তাই শুধু স্বাদে না, স্বাস্থ্য ম্যাজিক। From Nestle. ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি। আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. সার্ফ এক্সেল 150? না। 1 2 0 120। সারা মাসের কঠিন দাগ দূর হবে মাত্র 120।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আজ ৭১-এর স্টুডিওতে উপস্থিত আছেন সমসাময়িক এবং চলমান নানা বিষয়ে সরকারের অবস্থান এবং বর্তমান পরিস্থিতির উপর আলোচনা করতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, উপস্থিত আছেন বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন এবং জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের অন্যতম সদস্য আমরা জানি তা আলাউদ্দিন মোহাম্মদ। আমরা শুরুতেই যে আলোচনাটি করছিলাম যে গণমাধ্যম গেল ১৫ বছরের যে স্বাধীনতা কিভাবে ছিল, কিভাবে আমরা সাংবাদিকতা করেছি, কোন প্রেক্ষাপটে গণমাধ্যম সমালোচনা করবে, আলোচনা করবে, কিন্তু সরকারের দিক থেকে সেসব বিষয়ে অনেক তথ্য হিসেবে নেওয়া হবে। গণমাধ্যমে এখন যে ধরনের সংস্কার, গণমাধ্যম কমিশন একটি হয়েছে, সংস্কার কমিশন, তাদের প্রতিবেদন, বিশেষ করে আপনি নিজে এক্রিডিটেশন কার্ড, যেটি নীতিমালা প্রণয়ন কমিটিতে আপনি আছেন আবুল কালাম আজাদ মজুমদার, তা আমরা এই নীতিমালাটা কেমন ছিল, যেটা আমার নিজের কার্ডও বাতিল ছিল, জিয়াউল কবির সুমন তার কার্ডও বাতিল, তা আমরা মানে এই ৫ আগস্টের পরে আমরা কার্ড ফেরত পেয়েছি, কিন্তু তা আবার এখন বন্ধ। কেন বন্ধ, কবে দেয়া হবে এবং নীতিমালাই বা কী ছিল, সংশোধনী বা কতদিন সময় লাগবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনাদের কার্ড বন্ধ না, আপনাদের কার্ড এখনও বহাল আছে। শুধুমাত্র এই কার্ড ব্যবহার করে সচিবালয়ে প্রবেশটা বন্ধ আছে। তো সচিবালয়ে প্রবেশ যদি আপনাদের একান্তই প্রয়োজন হয়, সেটার জন্য নিশ্চয়ই কোনো প্রক্রিয়া খোলা রাখা হয়েছে, যে প্রক্রিয়া অনুসরণ করে আপনার সচিবালয়ে যেতে পারবেন, অনেকেই যেতে পারছেন। সো এটাকে বন্ধ বলাটা আমি ঠিক যৌক্তিক মনে করি না। আর এক রেশন কার্ডের যে নীতিমালা, এটা যে পর্যালোচনা করা যৌক্তিক এবং প্রয়োজন, সেটা আমি বিশ্বাস করি যে আপনিও মেনে নেবেন বা স্বীকার করবেন। এই কারণেই যে এর আগে আপনি বলেছেন যে গণমাধ্যম সরকারের সমালোচনা করেছে, আসলে তো সরকারের সমালোচনা করে নাই, সরকারের উন্নয়নের বয়ান প্রচার করেছে। এবং আপনারা যারা এক রেশন কার্ড নিয়েছেন গত সরকারের কাছ থেকে, তারা কিন্তু এই শর্ত কবুল করে নিয়েছেন যে আপনি উন্নয়নের বয়ান প্রচার করবেন। কারণ এক রেশন কার্ড নীতিমালার প্রথম লাইনটাই হচ্ছে এটা, যে সরকারের উন্নয়নের তথ্য প্রচার করার জন্য আপনাদেরকে এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য আপনাদেরকে এক রেশন কার্ড দেওয়া হচ্ছে। তা আমরা যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, আমরা এই ধারাটা, এই প্রভিশনগুলো তুলে দিচ্ছি। আমরা চাই না যে আপনাদেরকে আইনগতভাবে বা নীতি দ্বারা বাধ্য করতে যাতে সরকারের উন্নয়ন আপনাদেরকে প্রচার করতে হয়। আমরা চাই আপনারা সবাই স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন, যেটা সাংবাদিকতার যে উন্নত যে মানদণ্ড, সেই মানদণ্ডটা বজায় রেখে সাংবাদিকতাটা করবেন। এবং সেই জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য এই জাতীয় শব্দগুচ্ছ আমরা বাতিল করে দিচ্ছি। আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভিশন সরকারের পক্ষ থেকে সুপারিশ করা হচ্ছে যে বাতিল করে দেওয়ার জন্য। আপনারা হয়তো এই লক্ষ্য করে থাকবেন, গণমাধ্যমের যে ২০২২ সালের যে নীতিমালা, সেই নীতিমালায় বলা আছে কোনো সাংবাদিক যদি বিদেশ যায়, তাহলে তাকে সরকারের রাষ্ট্রাচার অনুবিভাগ অথবা প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করে যেতে হবে। এটা খুবই অপমানজনক, অপমানকর একটা সাংবাদিকের জন্য, একজন সাংবাদিকের চলাচলের স্বাধীনতার পরিপন্থী। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে যে সাংবাদিকদের জন্য এটা এক ধরনের প্রতিবন্ধকতা, এই ধরনের প্রতিবন্ধকতা থাকা উচিত নয়, এটা তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি পত্রিকার সার্কুলেশনের উপর ভিত্তি করে কার্ড দেওয়া হয়। আর আপনি জানেন যে সার্কুলেশনের সংখ্যাটাকে বিভিন্ন সময় নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে। কার্ড আপনারা পেয়েছেন এখন পর্যন্ত? আমরা তো কোনো কার্ড পাইনি। আমরা যেটা জেনেছি যে বিভিন্ন সময় ৯,০০০ কার্ড এক রেশন কার্ড দেওয়া হয়েছিল। ৯,০০০ বিভিন্ন সময়, এর মধ্যে ৪,০০০ বাতিল হয়েছে, ৫,০০০-এর মতো বাতিল হয়েছে। ২,৯০০ কার্ড গত সরকারের সময় সক্রিয় ছিল। ২,৯০০ এই এক রেশন কার্ড, এটা কিন্তু মোট সাংবাদিকের সংখ্যা না, শুধুমাত্র সচিবালয় কেন্দ্রিক সচিবালয়ে প্রবেশের জন্য ২,৯০০ এক রেশন কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকৃত সাংবাদিকের সংখ্যা ৫০০ কম। বেশিরভাগই হচ্ছে আসলে আন্ডারগ্রাউন্ড সাংবাদিক এবং রাজনীতিবিদ এবং সাংবাদিক পরিচয়ধারী অন্য ব্যক্তি। আমি আলোচনায় আসবো, যেহেতু এখানে আমাদের ঢাকা রিপোর্টার সেন্টারটি নেতৃত্ব দিয়েছেন, আমাদের ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি এর আগে চ্যানেল ওয়ানে তিনি সিনিয়র রিপোর্টার, বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, এবং যে রাত্রেবেলা দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়, সেই দিগন্ত টেলিভিশনের চিফ নিউজ এডিটর ছিলেন, প্রধান বার্তা সম্পাদক, তিনি এখন বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ। এবং একই রকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবেও আমাদের সাংবাদিকদের মধ্যে পরিচিতি আছে জিয়াউল কবির সুমন। আপনি পেশাগত দায়িত্ব পালন করার মতো যারা মাঠে কাজ করেন, কতজন সাংবাদিক আসলে ঠিক সচিবালয়ে প্রবেশের
অনুমতি পাওয়া উচিত, বা কারা যে ধরনের আন্ডারগ্রাউন্ড যে শব্দটি, অর্থাৎ গোপনে কোথায় পত্রিকা বের হয় বা গোপন অনলাইন, এগুলোর মধ্য দিয়ে আসলে কী ধরনের মানে আশঙ্কা থাকে যে সচিবালয়ের মতো এটি স্পর্শকাতর আসলে পাশাপাশি আমি অ্যাক্রিডিটেশন কাউন্সিলেরও মেম্বার। এনিওয়ে, তো যেটা হচ্ছে আপনি যেটা বলেছেন, টেলিভিশনগুলোর জন্য এখন বোধহয় 10টি করে কার্ড অনুমোদন দেওয়া। তো এটা হয়তো লাস্ট আমাদের যে মিটিং হয়েছিল 1 তারিখে, আমরা এটা 15 পর্যন্ত উন্নীত করার সুপারিশ করেছিলাম এই কারণে যে সচিবালয় যদি আপনার সকাল বিকাল দুটো শিফট হয়, তারপরে চিফ অ্যাডভাইজার অফিস, হ্যাঁ এরকম, তারপরে আপনার ছুটি ছাড়া থাকে মোটামুটি আর এর মধ্যে ধরেন বিভিন্ন অফিসের চিফ নিউজ এডিটর বা হেড অফ নিউজ অফিসিয়াল প্রয়োজনে তাদের যেতে হতে পারে, এসব মিলে 15টার প্রস্তাব করেছি। আর আপনি যেটি বলেছেন যে কার্ডের ক্ষেত্রে নিরাপত্তা এবং আদার্স বিষয়, সেটি হচ্ছে আসলে অনেকেই যান সচিবালয়ে যে সেফ তদবির করার জন্য, যদি খাঁটি বাংলায় বলি, তারা বিভিন্ন মন্ত্রণালয়, তারা বিশেষ করে অনেকেই আছেন যে গত 15 বছরে সচিবালয় গিয়ে সেখানে ইট, কাঠ, পাথর প্রত্যেকটা জিনিস তাদেরকে চিনে। তারা এই জিনিসগুলাই তারা ক্যাশ করার চেষ্টা করেন, বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এই জিনিসটা আমরা কঠোরভাবে মেনটেন করার জন্য সুপারিশ করেছি, যে যাদের কাজই হচ্ছে এরকম। পাশাপাশি অনেকে আছেন তথ্য বিকৃত করেন, অনেকে আছেন ইনফর্মার, তাদের কোনো কাজ নেই, তারা শুধু টেলিভিশনের চেহারা দেখান, কোথাও কোনো নিউজ তারা গত 2-4 বছরে করেছেন কিনা সেরকমটাও কিন্তু দেখা যায় না। কিন্তু তাদের কাজ হচ্ছে টেলিভিশনে স্ক্রিন ধরবেন, কোনো একজন উপদেষ্টা বক্তব্য দিবেন, পিছনে ডানে বামে শুধু কি নোট করেন আল্লাহ জানে, আর কোথায় ছাপা হয় কোথায় লেখা হয় সেটা কিন্তু আমরা জানি না। তো এদের ব্যাপারে আমরা সচেতন হওয়ার সুপারিশ করেছেন। কিন্তু নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, বাংলাদেশের তথ্য, বিশেষ করে কিছু গোপনীয় সিদ্ধান্ত থাকে, সরকারের ভেতরে অনেক ধরনের আলোচনা থাকে, সেই আলোচনাগুলো দেশের মধ্যে দেশের বাইরে যদি যায়, অনেক ক্ষেত্রে দেশের জন্য সুনাম অথবা দেশকে প্রশ্নের মুখোমুখি ফেলতে পারে। এই ধরনের বিষয় কি জাতীয় নাগরিক কমিটি কতটুকু সজাগ, বা জাতীয় নাগরিক কমিটি কি মনে করে যে সাংবাদিকদের অবাধে যাতায়াত সচিবালয়ে, তার পত্রপত্রিকা মানে তার যে সংবাদ মাধ্যমে তিনি কাজ করেন তার প্রকাশ বা প্রচার হোক বা না হোক এখানে দেওয়া উচিত? নতুন রাজনৈতিক মানে আপনারা তো বন্দোবস্তের কথা বলছেন। জি, মূলত যখন আমরা ক্রস বাউন্ডারি তথ্য এবং সংবাদের প্রচার প্রসারের কথা বলবো, তখন বাংলাদেশ প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আশঙ্কাটা আমরা দেখেছি এবং এখনও আছি, আমাদের যেই তথ্য পাচার আমরা দেখেছি গত ফেসিবাদের রিজাইমে, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্য, হ্যাঁ, আমাদের নির্বাচন কমিশনের তথ্য এবং বিভিন্ন তথ্য এবং তথ্যের সার্ভার আমাদের পার্শ্ববর্তী দেশে। তো এরকম একটা অবস্থায় আমরা যখন সংবাদ মাধ্যম কতটুকু তথ্য পাচার করবে, তাদের মাধ্যমে কতটুকু তথ্য দেশের বাইরে যাবে, সেই বিষয়ে আমরা কথা বলার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যেই ডিএনএস সিস্টেম আছে, ইন্টারনেট এবং এগুলোর সার্ভার আসলে কোথায়। কারণ আপনি যদি দেখেন পৃথিবীর অনেক দেশেই তাদের যে পাসপোর্টের ইনফরমেশন, তাদের যে জাতীয় নাগরিকের যে ইনফরমেশন, তাদের কিন্তু দেশের বাইরে থেকে ভিপিএন লাগে। আপনি ইচ্ছা করলে তাদের সার্ভারের দেশের বাইরে থেকে অ্যাক্সেস নিতে পারবেন না। কিন্তু বাংলাদেশের যেই ডিজিটাল সিকিউরিটির ব্যাপারটা যদি দেখেন, এক্ষেত্রে বাংলাদেশের মূল তথ্যের যেই আপনার নিয়ন্ত্রণটা কিন্তু দেশের ভিতরে নাই। কিন্তু মূল আলোচনায় যদি আমরা আসি এরকমভাবে, আবুল কালাম আজাদ মজুমদার, আপনি নিজে তো মাঠে সাংবাদিকতা করেছেন, ইংরেজি গণমাধ্যমে করেছেন, বাংলা গণমাধ্যমে করেছেন, জাতীয় দৈনিক। আমরা এটুকু বলি যে আমাদের এই সংবাদপত্র বা টেলিভিশনের রিপোর্টিংয়ের উপরে বা রিপোর্ট যেটা প্রকাশ হয় বা প্রচার হয়, সেসব নিয়ে কিন্তু আন্তর্জাতিক, বিশেষ করে মার্কিন সিনেটে বলেন অথবা ব্রিটিশ পার্লামেন্টে বলেন, এসব কিন্তু শুনানি হয়। তো এই ধরনের অপতথ্য, যেটি আমরা শুরুতে বলছিলাম যে ভারতীয় গণমাধ্যম, দেশের গণমাধ্যমে অথবা ভারতের গণমাধ্যমে, এসব নিয়ে আপনারা এরকম কোনো এখন পর্যন্ত কোনো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কোথাও, বা এই ধরনের তথ্য মোকাবেলা? আপনি ভালো প্রশ্ন করেছেন যে
প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকদের তথ্য প্রচার, এই বিষয়টার সাথে আমি ঠিক একমত না। সাংবাদিকরা তথ্য পাচার করে না, তথ্য প্রচার করে। যারা সাংবাদিক, আর যারা সাংবাদিক না তাদের বিষয়টা আলাদা। তারা কেউ কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতে পারে, কিংবা অন্য কারো হয়ে কাজ করতে পারে, এদেরকে তো আসলে সাংবাদিক বলা যায় না। যারা সাংবাদিকতা করেন তাদের কাজ হচ্ছে তথ্য প্রচার করা। আর অপতথ্য যেটা, সেটা তো আর আসলে তথ্য না, সেইটা বাংলাদেশের বাইরে থেকে বা বাংলাদেশেরই একটা গোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে নানাভাবে যেভাবে বিকৃত করে প্রচার করে, প্রকৃত তথ্যটাকে নানাভাবে টুইস্ট করে, তাতে করে হ্যাঁ কিছু কিছু জায়গায় তো প্রশ্নের সম্মুখীন হতেই হয়। বিশেষ করে আপনি জানেন যে আমরা গত সপ্তাহে আমরা দাভোস গিয়েছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছিলেন। সেখানে উনি অনেকগুলো বৈঠক করেছেন, অনেক ধরনের ডেলিগেটস ওনার সাথে মিট করেছে। এদের মধ্যে বিজনেস ডেলিগেটও আছে। তো বিজনেস ডেলিগেটের ক্ষেত্রে যেটা হয়, আমি নিজে এক ধরনের একটা রিপোর্ট করতাম, যেটাকে আমরা বলি বিজনেস ইন্টিগ্রিটি রিপোর্ট। এই রিপোর্টগুলো আসলে পত্রিকায় ছাপা হয় না, এগুলো বিজনেসম্যানরা তাদের নিজেদের প্রয়োজনে বিশেষভাবে সাংবাদিকদের দিয়ে বা তাদের পছন্দের ব্যক্তিদের দিয়ে অ্যাসাইন করে এই রিপোর্টগুলো নিতেন। বিজনেস ক্লাইমেটটা কী, বা কার সাথে উনি যার সাথে বিজনেস করবেন তার বিজনেসের অবস্থাটা কি, ইত্যাদি। তো আমাদের এই বিজনেস ডেলিগেটগুলো কিন্তু আমাদের স্যারকে অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। অনেক ভারতীয় মিডিয়ার অনেক অপতথ্য, যেগুলো তারা আসলে সত্য বলে মনে করেছিলেন বা তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল। তারা হয়তো আমাদের জুলাই বিপ্লবের যে ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু তারা ঠিকভাবে জানতেন না। কারণ আমাদের জুলাই বিপ্লবটাকে আন্ডারমাইন করার জন্য একটা পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে। জুলাই বিপ্লবের যে স্পিরিটটা কেন হয়েছে, যে বাংলাদেশে যে সীমাহীন দুর্নীতি হয়েছে, সীমাহীন ভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে, এই জিনিসগুলো বাইরে আসলে সেভাবে আসে নাই। তার কারণ হচ্ছে এই জিনিসগুলোকে ঢেকে ফেলার জন্য পরিকল্পিতভাবে কিছু মিথ্যা ছড়ানো হচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন তো অবশ্যই হয়েছি। প্রশ্ন বলতে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলে বুঝেছি আসলে তারা ভুল তথ্যপত্র দেওয়া কি সম্ভব হয়েছে? আমরা আমাদের পক্ষ থেকে আমরা যতটা সম্ভব আমাদের নিজস্ব চ্যানেলে আমরা চেষ্টা করছি। তবে আমি মনে করি যে এটা আসলে শুধু সরকারের প্রেস উইং বা বাংলাদেশের গণমাধ্যম, তাদের পক্ষেও আসলে এটা এককভাবে ফাইট করা সম্ভব না। এটা একটা কালেকটিভ এফোর্ট হতে হবে এবং এটার জন্য আমাদের নাগরিক সমাজ, আপনি যেহেতু নাগরিক সমাজের একটা বড় ভূমিকা আছে। আমাদের যারা নাগরিক আছেন, আমাদের বাংলাদেশি ডায়াসপোরা আছেন, তারা কিন্তু জানেন, তাদের আত্মীয় স্বজন আছে দেশে, তাদের বন্ধু বান্ধব আছেন, তারা কিন্তু আসলে জানেন। তারাও যদি একটা ভূমিকা পালন করেন এবং বিদেশিদের কাছে যদি বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে তারাও যদি ভূমিকা পালন করেন, কালেকটিভলি অ্যাজ এ নেশন যদি আমরা মুভ করি, তাহলে আই থিঙ্ক দিস উইল ব্রিং এ গুড রেজাল্ট। আসলে ভালো অবস্থায় বাংলাদেশে আসুক। বাংলাদেশ সম্পর্কে আমরা বলতে পারি যে বহির্বিশ্বের ধারণা ইতিবাচক হবে, সঠিক তথ্য জানবে। এই পর্যায়ে আলোচনার প্রায় আমার শেষ পর্যায়ে জিয়াউল কবির সুমন আপনার কাছে আসতে চাই। দেশের গণমাধ্যম, বিশেষ করে প্রবাসে আমাদের অনেক অসংখ্য মানুষ আছেন, কূটনীতিক তো আছেনই, তারা আসলে আমাদের দেশকে কিভাবে এক একজন, আমরা বলি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের এক একজন করে লবিস্ট হবেন, যেটি আমরা দেখেছি যে গত 15 বছর অসংখ্য টাকা, মিলিয়ন টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করা হয়েছিল শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। সেখানে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা কিভাবে কাজ করতে পারেন সেসব দেশে? আপনার তো বিদেশে অনেকগুলো জায়গায় আপনি গেছেন, খাবার করেছেন। আপনার এই কথার আগে আমি একটা জিনিস বলি, যেমন বাংলাদেশ ব্যাংকের যেই রিজার্ভ চুরি হলো, আমাদের মেইন যারা আপনার যেই আইটি স্পেশালিস্ট যারা, তারা কিন্তু ভারতের। তো কেন এত বড় একটা সেন্সিটিভ জায়গায় কেন সেখানে তাদেরকে বসানো হয়েছে? আমরা দেখেছি আমাদের এনআইডির তথ্য চুরি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তারপরে এই দেখেন আপনি আপনার টেলিভিশনেই এই 5 তারিখের আগে কি হতো, ক্রমাগত আপনারা জঙ্গিবাদ ইস্যু নিয়ে আপনারা একটা হাইপ তুলতেন, বিভিন্ন জায়গায় অপারেশন, নানান কিছু আপনারা দেখাতেন খুব সিনেমাটিক ওয়েতে। মানুষও বিশ্বাস করুক না করুক দেখতো তো। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু মানে আমার দেশের ইমেজ, যে কি আমাদের দেশপ্রেমের অভাবের কারণে যে আমাদের দেশের মানে ইমেজটাকে নিয়ে কি পরিমাণ খেলা হয়েছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা উনি কি বলেছেন, যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। আপনার এর বাইরে তো একটা বক্তব্য এনাফ যে উনি কী ক্ষতি করে গেছেন। এখন আমাদের যেটা হলো, সবাইকে নিয়ে দেশের বাইরে যারা আছেন এবং ভিতরে যারা আছেন, আমাদের সবার উচিত হচ্ছে এখন দেশপ্রেমটাকে আমাদের জাগ্রত করা, আমাদের বুকের মধ্যে লালন করা। আমরা সব কিছু মানে আমরা আমাদের দেশপ্রেম দিয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করব। দেশকে রক্ষা করতে চায় বাংলাদেশের আসলে কিন্তু জাতীয় নাগরিক কমিটি, আপনারা তো ইয়াং ফোর্স, তরুণ, এবং ভার্চুয়াল দুনিয়াতে আপনার সবচেয়ে বেশি অ্যাক্টিভ। জি, দেশের এই
অপপ্রচার সম্পর্কে দেশে এবং দেশের বাইরে আপনাদের পরিকল্পনা কি, জাতীয় নাগরিক কমিটি যেটি নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে? যে আসলে আমরা মানে আগের আলোচনার ধারাবাহিকতায় যদি আমরা বলি যে আমাদের প্রথম যে পরিকল্পনা সেটা হলো যে আমাদের 130টি দেশে ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি ডায়াসপোরা সেলের সদস্য আমরা অলরেডি নির্বাচন করেছি। খুব দ্রুতই, খুব সম্ভবত 2-1 দিনের মধ্যে পাবলিশ করা হবে। আমরা সেক্ষেত্রে বাংলাদেশের যারা ওখানে ভালো অবস্থানে আছেন তাদেরকে আমরা বাংলাদেশ প্রশ্নে এবং বাংলাদেশের সাথে যেহেতু বসবাস করছেন না, বাট বাংলাদেশের প্রতি তাদের দায়বোধ আছে, সেই জায়গা থেকে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদেরকে নিয়ে দেশের এবং দেশের বাইরের বিভিন্ন আউটলেটে, গ্লোবাল আউটলেটে তারা বাংলাদেশের পক্ষে বিভিন্ন মতামত তুলে ধরবে এবং সঠিক যে তথ্য সেটা তুলে ধরবে। বাংলাদেশের তরুণরা যে বিপ্লব করেছে বাংলাদেশে, এটার সপক্ষে বৈশ্বিক একটা অবস্থান তৈরি করবে। শুধুমাত্র তাই না, ভবিষ্যতে যেটা অলরেডি ভাই বললেন যে বিজনেস ইন্টিগ্রিটি যে রিপোর্ট আছে, যে রিপোর্টগুলো আসলে এটা তো একটা ফর্মাল রিপোর্টিং প্রসেসের কথা বললেন, মূলত আসলে একটা কান্ট্রি ইমেজ, কান্ট্রি ব্র্যান্ডিং কিন্তু মূলত তার ডায়াসপোরা দিয়ে হয়। তো এই বিষয়টা আমরা খুব সচেতনভাবে চেষ্টা করছি ডায়াসপোরাকে সংযুক্ত করে কিভাবে আমরা স্ব দেশে যে দেশে আছেন তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিকভাবে জোরদার করা যায়। একই রকমভাবে যে কথাটি বহুল প্রচারিত যে দলের চেয়ে দেশ বড়, তো ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, নিশ্চয়ই সেই আলোচনায় দেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশে বসবাস করে অথবা বিশ্বের যে প্রান্তেই থাক বাংলাদেশি মানুষ, তারা নিজ নিজ অবস্থান থেকে তাদের ভূমিকা রাখবেন। বিশেষ করে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের অপপ্রচার তারা তাদের দেশে থাকা অবস্থায় তারা তা আমরা বলবো যে তাদের সত্য প্রচারের মধ্য দিয়ে সেটি বাংলাদেশের যে ভাবমূর্তি সেটি তারা অক্ষুণ্ণ রাখবেন এবং উজ্জ্বল করবেন। সেরকম প্রত্যাশা রেখে ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে অনেক ব্যস্ততার মধ্যে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম মজুমদার আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। একই রকমভাবে জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন, আপনাকেও ধন্যবাদ জানিয়ে দর্শক ৭১-এর মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।